হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12 সেমিস্টার ফর রিফ্লেকশন অফ লাইটের থিওরি ক্লাস দেখছিলাম এবং আমরা অলরেডি কভার করে ফেলেছি প্লেন মিরর এবং স্ফেরিক্যাল মিরর। প্লেন মিররে আমরা দেখেছিলাম রিফ্লেকশন কেমন হয়, তার প্রপার্টিস কেমন হয়, সেগুলো আমরা ডিসকাস করেছি এবং স্ফেরিক্যাল মিররের রিফ্লেকশন কেমন হয় সেগুলো আমরা ডিসকাস করেছি। সেখানে দেখেছি কনভেক্স মিরর কেমন দেখতে হয়, কনকেভ মিরর কেমন দেখতে হয়, রে ডায়াগ্রাম কেমন হয়, সমস্ত কিছু কিন্তু আমরা এগুলো ডিসকাস করেছি। এখনও পর্যন্ত যারা দেখোনি সেই ভিডিওগুলো তারা কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো আজকে আমরা মেইনলি ডিসকাস করব সাইন কনভেনশন, মিররের ফর্মুলা কেমন হয়, নিউটনসের ফর্মুলাটা কেমন হয়, ঠিক আছে, এবং কিছু প্রবলেম আমরা করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার সাইন কনভেনশন, খুব খুব ইম্পর্টেন্ট। সো সাইন কনভেনশন, এটা বোঝাটা খুবই দরকার। কনভেনশন, ওকে। সো সাইন কনভেনশন কি বলছে দেখো, ফার্স্ট অফ অল যেটা জানতে হবে, মানে রশ্মি যেদিকে আসছে, মানে ইনসিডেন্ট রে ডিরেকশনটাই হচ্ছে গিয়ে তোমার পজিটিভ ডিরেকশন হবে। মানে যে কোনো কিছুর মেজারমেন্ট, সর্বপ্রথম যে কোনো কিছুর মেজারমেন্টটা তুমি করবে পোল থেকে, ঠিক আছে? আমি যদি এখানে ছবি আঁকি, সাপোজ কনকেভ মিরর, সো এটা এম, এটা এম প্রাইম, এটা একটা কনকেভ মিরর এবং এই কনকেভ মিররের, ঠিক আছে, এইটা তোমার পোল। এবার যে কোনো কিছুর মেজারমেন্ট হবে এই পোল থেকে, ওকে। সাপোজ এইখানে একটা রশ্মি পড়ছে, এটা আমার ইনসিডেন্ট রে, তাহলে ইনসিডেন্ট রের যে ডিরেকশন, এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ কনসিডার করে থাকি এবং ইনসিডেন্ট রের ডিরেকশনের অপোজিট ডিরেকশনটাকে আমরা নেগেটিভ কনসিডার করব। ধরো তুমি কোনো কিছুর অবজেক্ট মেজার করছো, এই পোল থেকে মেজার করবে। যদি পোল থেকে তুমি রাইট সাইডে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যদি মেজার করো, তাহলে সেটাকে তুমি বলবে পজিটিভ। যদি তুমি এই দিকে মেজার করো, তাহলে সেটাকে বলবে তুমি নেগেটিভ, কারণ রের ডিরেকশন দেখো এই দিক বরাবর, তাহলে রের অপোজিট ডিরেকশনটা কী হয়ে যাবে? নেগেটিভ হবে। সিমিলারলি আরেকটা যেটা করি আমরা, যদি তুমি এই যে এই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের উপরের দিকে মেজার করো, তাহলে সেটা পজিটিভ হবে। যদি তুমি নিচের দিকে মেজার করো, তাহলে সেটা কিন্তু নেগেটিভ হবে এবং সমস্ত মেজারমেন্টটা হবে এই পোল থেকে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার এটাকে আমি বোঝাতে পারি অ্যাক্সিস দিয়ে। ধরো এটাকে আমি বলছি এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ সাপোজ ওয়াই অ্যাক্সিস। তো তোমরা সবাই জানো, তাহলে এই অ্যাক্সিসের এটা কি? এটা তোমার অরিজিন, তাহলে এটা এক্স অ্যাক্সিস, তাহলে এটা পজিটিভ হবে। আর এটা কি? নেগেটিভ এক্স অ্যাক্সিস, সুতরাং নেগেটিভ হবে। এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, পজিটিভ হবে। নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ হবে। তার মানে তুমি পোল থেকে যদি এই পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মেজার করো, তাহলে সেটাকে তুমি পজিটিভ কনসিডার করবে। যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর মেজার করো, সেটাকে তুমি নেগেটিভ কনসিডার করবে। উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে তুমি জাস্ট এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দিয়েও মেজার করতে পারো। কোনো কোনো সময় ভুল হয়, মানে যদি তুমি শুধুমাত্র এই কোঅর্ডিনেট দিয়ে মেজার করতে, তখন ভুল হতে পারে। ধরো তোমাকে বললো এই অবতল দর্পণে তোমাকে এরকমভাবে এঁকে দিল, এবার রশ্মিটা তোমার এদিক থেকে আসছে, কারণ এটা রিফ্লেক্টিং প্লেন, বুঝতে পারলে? এবার তুমি তাহলে কি করবে? তুমি যদি কোঅর্ডিনেট সিস্টেম ধরো, তাহলে কিন্তু তুমি আর মানে করতে পারবে না ঠিকঠাক করে, কারণ তুমি এই দিকটা কী করবে? তুমি তখন এই দিকটাকে পজিটিভ ধরবে, এই দিকটাকে তুমি নেগেটিভ ধরবে, তাই না? তখনই কিন্তু ভুলটা হয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে মেন যে ফিজিক্স সেটা তোমাকে বুঝতে হবে। সেটা কি বলছে? রের যে দিকে ডিরেকশন, সেই ডিরেকশনটাকে তুমি পজিটিভ ধরবে, মানে সেই দিকটাকেই পজিটিভ ধরা হবে। সুতরাং আমি এখানে লিখে দিচ্ছি, দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট রে উইল বি আওয়ার, এরকম লিখি, আওয়ার পজিটিভ ডিরেকশন। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের কি হবে? পজিটিভ ডিরেকশন হবে। সেকেন্ড কি? সমস্ত ডিস্ট্যান্স, সমস্ত ডিস্ট্যান্সকে মেজার করা হবে কোথা থেকে? অল ডিস্ট্যান্স উইল বি মেজার্ড ফ্রম পোল। ওকে, সবসময় পোল থেকে মেজার করা হবে। 3 নম্বর পয়েন্টে লিখে রাখো, সেটা কি?
তোমার যে ইনসিডেন্ট রের যে ডিরেকশনটা সেটাকে পজিটিভ বলবে এবং অপোজিট ডিরেকশনটাকে তুমি নেগেটিভ বলবে। মানে ডিস্ট্যান্স এরকম লিখে দিই আমি, ডিস্ট্যান্স মেজার্ড which is parallel to incident ray is positive and anti-parallel to incident ray is negative। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখান থেকে আমি বুঝিয়ে দিলাম। যদি এটা অবতল দর্পণ না হয় উত্তল দর্পণ হতো তাহলে তুমি কি করতে? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কেমন হয় সেটাও দেখে নাও। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকম, একই নিয়ম, সব এক বাবা। আমি শুধু তোমাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো এটা তোমার কিন্তু পোলটা। হ্যাঁ, তাহলে রশ্মিটা ধরো এদিক দিয়ে আসছে, তাহলে এটা তোমার ইনসিডেন্ট রে। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি এই দিকটাকে পজিটিভ ধরবে, তাহলে এই দিকটা তোমার কত হবে? পজিটিভ হবে। তাহলে এখানে এই দিকটা তোমার নেগেটিভ হবে। ওকে, উপরের দিকটা তোমার পজিটিভ হবে, নিচের দিকটা তোমার নেগেটিভ হবে। তুমি এইখানটায় কোঅর্ডিনেট সিস্টেমও করতে পারো। এটা তোমার ওয়াই অ্যাক্সিস, দিস ইজ ইউর এক্স অ্যাক্সিস। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ, উপর দিকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ। সো দিস ইজ ফর কনভেক্স মিরর, okay, and this one for concave mirror। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। সাইন কনভেনশনটা এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা এই যে সাইন কনভেনশন এই জিনিসগুলোকে কাজে লাগাবো মিরর ফর্মুলাতে। সো মিরর ফর্মুলা দেখো, মিরর ফর্মুলা কিভাবে ডিরাইভ করা হচ্ছে মিরর ফর্মুলা। সো আমি এটা অবতল দর্পণের জন্যই করে দেখাই, মানে কনকেভ মিরর কনসিডার করছি আমি এখানে। সো এটা কনকেভ মিরর আমি কনসিডার করলাম। এই একটা আমাদের কনকেভ, এটা এম ধরো, এটাকে এম প্রাইম করে দাও। ওকে, সো এইটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? এবার এটা তোমার পোল, এটা তোমার পোল। আর সাপোজ এইটা তোমার ফোকাস, এইটা তোমার সেন্টার অফ কার্ভেচার। ওকে, এইটা অনেক সুন্দরভাবে করা যায়। তুমি যদি এনসিইআরটি ফলো করো তাহলে দেখতে পাবে খুবই ইজিলি জিনিসটাকে সলভ করা যায় এইভাবে। ধরো তুমি এইখানে একটা অবজেক্ট নিলে, অবজেক্ট এটা ওদের রিপ্রেজেন্ট করলাম। তাহলে অবজেক্টটা কি করবে? প্রথমত এখানে একটা গিয়ে আলো ফেললো, রশ্মি গেল, গিয়ে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে এই বেরিয়ে গেল, বা এখানে রাখতে পারো তুমি, তাহলে এইখানটায়। ঠিক আছে, তাহলে এইটা তোমার অবজেক্ট, সরি ইমেজ হয়ে দাঁড়ালো, এটা তোমার অবজেক্ট, তাহলে ডিরেকশন এটা। ওকে, আর এইটা তোমার কিন্তু নর্মালটা। ক্লিয়ার হয়েছে? নর্মালটাকে তুমি এন দিয়ে রিপ্রেজেন্ট করে দাও, নর্মালটাকে তুমি এন দিয়ে রিপ্রেজেন্ট করে দাও। ওকে, তাহলে এইটা তোমার ইনসিডেন্ট রে, এটা তোমার রিফ্লেক্টেড রে। ফাইন, অসুবিধা নেই। তাহলে কতখানি অ্যাঙ্গেল করেছে ইনসিডেন্ট এটা তুমি দেখছো এখানটায়, এটা আমি সাপোজ ধরলাম থিটা, তাহলে এটাও কিন্তু থিটা হবে, কারণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটা আমরা জানি। দিস ইজ দ্য লজ অফ রিফ্লেকশন। এবার আমি কনসিডার করলাম যে এই অ্যাঙ্গেলটা আলফা। ওকে, এইটা তোমার বিটা, এইটা তোমার গামা। একদম সোজা ভাষায় চলে আসবে, কোনো কিছু ভাবতেই হবে না। এবার এই যে মিরর ফর্মুলা করতে যাচ্ছি আমরা, এর জন্য কিছু কনসিডারেশন রয়েছে। তো কনসিডারেশনগুলো কি সেটা তোমাকে জানতে হবে। সো মেন যে কনসিডারেশন সেটা কি? ফার্স্ট অফ অল তোমাকে এটা ধরতে হবে এখানে উন্মেষটা খুবই ক্ষুদ্র। সো উন্মেষ বা অ্যাপারচার
ইজ ভেরি স্মল। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাঙ্গেলগুলো স্মল হবে। ওকে, তার মানে তুমি অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারবে। সেকেন্ড, তোমার যে রশ্মিগুলো পড়ছে এখানে আমি অনেকটা দূরে মনে হচ্ছে, বাট এটার উন্মেষ যেহেতু কম, তার জন্য কি বলবে তুমি, এন পয়েন্ট আর পি পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি সেম বলতে পারো তুমি। মানে এখানে তুমি যদি একটা নর্মাল ড্র করো, এখানে পি প্রাইম, এই পি প্রাইম আর পি কিন্তু একই বিন্দু। ওকে, পি প্রাইম আর পি বিন্দু কিন্তু একই, তুমি এখানে কনসিডার করে নেবে, বিকজ উন্মেষটা খুবই ক্ষুদ্র। এবং আমি বললাম যে রশ্মিগুলো কী হবে, প্যারাক্সিয়াল রে হবে, প্যারাক্সিয়াল রেস। ঠিক আছে, তাহলে প্যারাক্সিয়াল রেস যদি কনসিডার করি তাহলে কি বলতে পারি আমি, সমস্ত অ্যাঙ্গেলস কি হবে, খুবই স্মল হবে। সো অল অ্যাঙ্গেলস আর ভেরি স্মল, এটা যদি ধরি তাহলে আমি বলতেই পারবো যে সাইন থিটা নিয়ার ইকুয়ালস টু থিটা, কস থিটা নিয়ার ইকুয়ালস টু 1, এইসব আমি কনসিডার করতে পারবো। এবং যেহেতু উন্মেষটা ক্ষুদ্র, তাহলে তুমি বলতে পারো এখানটায় যে পি প্রাইম নিয়ার ইকুয়ালস টু পি। বুঝতে পারলে? ওকে, তাহলে এবার দেখো, আমি এখানে সব কিছু ধরে নিই যে ও পয়েন্ট অবজেক্ট রয়েছে, সুতরাং অবজেক্ট ডিস্টেন্স কতখানি, এটাকে রেড কালার দিয়ে দেখাই। সো অবজেক্ট ডিস্টেন্সটা, আচ্ছা এটাকে অন্য জায়গায় লিখে দিই, পি প্রাইম নিয়ার ইকুয়ালস টু পি। সো অবজেক্ট ডিস্টেন্স কতখানি দেখো, এইটা তোমার অবজেক্ট ডিস্টেন্স, তুমি পোল থেকে মেজার করবে, সুতরাং এটাকে তুমি ইউ বলছো, ইউ হচ্ছে তোমার অবজেক্ট ডিস্টেন্স। এটা সি, সি তোমার রেডিয়াস অফ কার্ভেচার, আর চলে আসলো। আই তোমার ইমেজ ডিস্টেন্স, সেটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আর এফ তোমার ফোকাস ডিস্টেন্স। ওকে, সেটাকে তুমি স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করবে। তাহলে ইউটা কি বলছো তুমি এখানে, সো ইউটা তোমার অবজেক্ট ডিস্টেন্স মেজার্ড ফ্রম পোল, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এটা তোমার ইমেজ ডিস্টেন্স ফোকাল লেন্থ। ওকে, ফোকাল লেন্থ। এবং এগুলো কিন্তু সব সময় মেজার করা হবে পোল থেকে। সো অল আর মেজার্ড, অল দিস আর মেজার্ড ফ্রম পোল পি, পোল থেকে কিন্তু সবসময় মেজার করা হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, এইখানে তুমি কি করলে, প্রথমেই এন পয়েন্ট থেকে এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস তার উপরে একটা পি বিন্দুতে নর্মাল ড্র করলে, এবং পি প্রাইম আর পি বিন্দু কিন্তু সেম, যেহেতু উন্মেষটা খুবই ক্ষুদ্র। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো, ফার্স্ট অফ অল তুমি কি দেখতে পাচ্ছ যে আলফা, এটা তোমার থিটা, এটা বিটা। তোমরা জানো বহিস্থকোণ ইকুয়াল টু কি, ত্রিভুজের অন্তঃস্থকোণের যোগফল। তাহলে তুমি এখানে বলবে যে প্রথমত বিটা ইকুয়াল টু আলফা প্লাস থিটা, এটা 1 নম্বর গেল। 2 নম্বর তুমি বলতেই পারো যে বাবা গামা ইকুয়াল টু, তাহলে তো ভাই বিটা প্লাস থিটা হবে। ঠিক, তাহলে এখান থেকে তুমি থিটা ক্যালকুলেট করতে পারো, সুতরাং থিটা ইকুয়াল টু তুমি বলবে বিটা মাইনাস আলফা, এখান থেকে থিটা ইকুয়াল টু বলবে তুমি গামা মাইনাস বিটা। তাহলে এই দুজনে দেখো বাদিকে থিটা থিটা সেম, তাহলে তুমি এখানে কি বলতে পারো, সুতরাং মানে এটাকে যদি তুমি 1 নম্বর, এটাকে তুমি যদি 2 নম্বর দাও, তাহলে এখানে তুমি লিখবে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2 কি দেখতে পাচ্ছ তুমি, বাদিক সমান, সুতরাং বিটা মাইনাস আলফা ইকুয়াল টু গামা মাইনাস বিটা। তাহলে এখান থেকে এই বিটা দিকে আসলে পরে 2 বিটা ইকুয়াল টু এটার দিকে যাবে, মানে গামা প্লাস আলফা। এটা তুমি কিন্তু পাচ্ছ। বুঝতে পারলে? এইবার দেখো, এটাকে তুমি সাপোজ একটা নাম দিয়ে রেখে দাও, 3 নম্বর নাম দিও। তাহলে এখানে যে আলফা, আলফা কোণ করেছে, তাহলে তুমি কি বলবে, এই যে ত্রিভুজটা, সাপোজ এখানে ত্রিভুজ ONC, আমি যদি এই
সরি এটা ত্রিভুজ করে এটা না, ও এন এই পি প্রাইম, ও এন পি প্রাইম, আমি যদি এই ত্রিভুজটা যদি কনসিডার করি, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা অ্যাঙ্গেল, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটাও ত্রিভুজ হবে। তাহলে তুমি কি বলতে পারো ত্রিভুজটার ক্ষেত্রে যে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব মানে কত বাবা এখানে এন পি প্রাইম ডিভাইডেড বাই ভূমি, ভূমি মানে ও পি প্রাইম, তাই তো? ও পি প্রাইম যা ও পিও তাই, কারণ পি আর পি প্রাইম সেম, এই বলে দিয়েছি আমি। তাহলে তুমি এখানে বলতেই পারো যে ট্যান আলফা ইকুয়াল টু এন পি প্রাইম ডিভাইডেড বাই ওপি। আর ওপি মানে কত বাবা? ওপি মানে তোমার অবজেক্ট ডিস্টেন্স, মানে তুমি ইউ বলবে। তাহলে এখানে সুতরাং তুমি বলবে আবার ট্যান আলফা, যেটা আলফা খুবই ছোট, তাহলে তুমি সিম্পলি বলতে পারো যে আলফা ইকুয়াল টু, মানে এটাকে এরকমভাবে লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, আলফা দ্যাট ইজ ইকুয়াল টু এন পি প্রাইম ডিভাইডেড বাই ইউ, বা আলফা ইকুয়াল টু এন পি প্রাইম ডিভাইডেড বাই ইউ। এটাকে তুমি 4a নাম দিলে। সিমিলারলি ফর ত্রিভুজ, নেক্সট ত্রিভুজ তুমি কনসিডার করো, এই তিনটে ত্রিভুজ হবে, দেখেন দেখো, এটা ও এন পি প্রাইম, একটা সি এন পি প্রাইম, একটা এটাকে তুমি কি দিয়েছো আই এন পি প্রাইম। তাহলে তিনটে ত্রিভুজ এক এক করে ধরে নাও। তাহলে সি এন পি প্রাইম, সরি সি এন পি প্রাইম, তাহলে এর ক্ষেত্রে ট্যান বিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এন পি প্রাইম ডিভাইডেড বাই সিপি প্রাইম হবে। তাহলে সিপি প্রাইম যা, এটাকে তুমি সিপি বলতে পারো। আবার ট্যান বিটা মানে তুমি কি বলবে? ট্যান বিটা নেট ইকুয়ালস টু তোমার বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এন পি প্রাইম ডিভাইডেড বাই, এটা যেহেতু সিপি মানে আর বলবে তুমি এটাকে তুমি 4b নাম দাও। ওকে, সিমিলারলি আমি যদি এখানে বলি ফর ত্রিভুজ আই এন পি প্রাইম, তাহলে এখানেও তুমি পাবে ট্যান গামা ইকুয়াল টু এন পি প্রাইম ডিভাইডেড বাই আইপি প্রাইম মানে তুমি আবার লিখতে পারো, তাহলে আমি একদম এক চান্সে লিখে দিচ্ছি। সুতরাং গামা ইকুয়াল টু এন পি প্রাইম, আইপি প্রাইম মানে কত বাবা? আইপি মানে আবার ইয়ে ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স মানে ভি, ঠিক আছে? এটাকে তুমি 4c নাম দিলে। তাহলে আলফার মান পেয়েছো, আলফা মান পেয়েছো, বিটা মান পেয়েছো, গামার মান পেয়েছো, সবগুলোকে বসিয়ে দাও। তাহলে সুতরাং ফ্রম ইকুয়েশন 3, তাহলে তুমি কি লিখবে? 2 টাইমস অফ বিটা মানে কত? বিটা মানে তুমি পেয়েছো এন পি প্রাইম ডিভাইডেড বাই আর ইকুয়াল টু আলফা প্লাস গামা। আলফার মান কত? এন পি প্রাইম বাই ইউ, সুতরাং এন পি প্রাইম বাই ইউ প্লাস এন পি প্রাইম বাই ভি। ওকে, দেখো ওপরে এন পি প্রাইম সবার মধ্যে রয়েছে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আলটিমেট কি পড়ে থাকছে? 2 বাই আর ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এইবার ইন্টারেস্টিং পয়েন্ট এখানে দেখো, এই সূত্রটা করার সময় কিন্তু তোমাকে সাইন কনভেনশনটা কাজে লাগিয়ে নিতে হবে। কেন সাইন কনভেনশনটা কাজে লাগিয়ে নিতে হবে? হ্যাঁ, সূত্র করার সময় তোমাকে সাইন কনভেনশন কাজে লাগাতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে এখানে তুমি কি বলবে যে যখনই তুমি এইখানটাই লিখে দিলে ভালো হতো, যখন আমি ইউটা পুট করলাম, দেখো ইউটা কোথায় রয়েছে? নেগেটিভ দিকে রয়েছে, কারণ এই দিকটা তোমার পজিটিভ হবে, দিস ইজ পজিটিভ অ্যান্ড দিস ডিরেকশন উইল বি নেগেটিভ। ওকে, তাহলে প্রথমেই দেখো ইউটাও নেগেটিভ রয়েছে, এখানে তোমার ভিটাও নেগেটিভ, তোমার এখানে আরটাও নেগেটিভ। ক্লিয়ার হয়েছে? তাহলে সেগুলো সব পুট করো এখানে, তাহলে এখানে কিন্তু রয়েছে। এইবার মাইনাস সব উঠে যাবে, উঠে গিয়ে এখানে তাহলে সুতরাং পড়ে থাকবে 2 বাই আর ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এবার আমরা একটা জিনিস জানি যে এফ ইকুয়াল টু আর বাই 2 হয়, তাহলে 1 বাই এফ ইকুয়াল টু কী বলবো আমরা? 2 বাই আর বলবো। তাহলে এখানে আমরা বসাতে পারি, সুতরাং 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি।
তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের কি মিরর ফর্মুলা। সো দিস ইজ আওয়ার মিরর ফর্মুলা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, খুবই ইম্পর্টেন্ট। এইবার অনেকে এখানে প্রশ্ন করে যে আমি যখন ফর্মুলা ডিরাইভ করছি তখনও সাইন কনভেনশন লাগাচ্ছি, আবার যখন ফর্মুলা পেয়ে গেলাম পরে যখন অঙ্ক করবো তখনও সাইন কনভেনশন লাগাবো কেন? দেখো খুবই সিম্পল আনসার। মানে যখন তুমি এই ডেরিভেশন যখন করছো তখন কি তুমি বাঁদিকে এক জায়গায় অবজেক্ট রেখেছো, এবার তুমি বলছো যে অবজেক্টটা রেখেছি 50 সেন্টিমিটারে এবং ইমেজটা তৈরি হয়েছে 10 সেন্টিমিটারে। এইবার এখানে তোমার ডাউট চলে আসছে না যে তাহলে ইমেজটা কোন দিকে তৈরি হয়েছে, ইন ফ্রন্ট অফ মিরর অথবা বিহাইন্ড দ্য মিরর, তাই না? এই ডাউট তো চলে আসছে এখানটায়। তাহলে অবজেক্ট এবং যে ইমেজ তাদের যে ডিস্টেন্সটা কোথায়, মানে তারা অ্যাকচুয়ালি কোথায় প্লেসড রয়েছে, কোথায় অবস্থিত রয়েছে, সেটা জানার জন্য কি তোমাকে সাইন কনভেনশন ইউজ করতে হবে। মানে তাছাড়া তো তুমি বুঝতে পারবে না যে অবজেক্টটা কোথায় রয়েছে, যে দর্পণটার মানে সামনে রয়েছে না পেছনে রয়েছে, সেটা তুমি বুঝতে পারবে। তার জন্য তোমাকে সাইন কনভেনশন ইউজ করতেই হবে এবং যখন প্রবলেম করবে তখন ইউজ করতে হবে, কারণ তুমি কী করে বুঝবে, তোমারই তো কনফিউশন তৈরি হবে না, তুমি নিজেই বুঝতে পারবে না। সুতরাং দুটো ক্ষেত্রেই তোমাকে ইউজ করতে হবে। ওকে, তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। সো এইবার আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার ম্যাগনিফিকেশন। আচ্ছা, ম্যাগনিফিকেশনটা পরে বলি। ম্যাগনিফিকেশন বলার আগে যেটা ডিসকাস করি সেটা করা যাক, সেটা হচ্ছে তোমার কনজুগেট ফোকাল পয়েন্টস, কনজুগেট ফোকি বলতে পারি আমরা। সেটা কি সেটা একটু বলে দিই। কনজুগেট ফোকি or points, ওকে। একদম ইজি জিনিস, কিছুই না, সিম্পল জিনিস। দেখো, ধরো তোমার কাছে তুমি কি জানো, ইসের ফর্মুলা জানো তাই তো, 1/u + 1/v, মিরর ফর্মুলা তুমি জানো। এখানে বলছে তুমি যদি অবজেক্টের জায়গায় ইমেজ ভাব মানে বা ইমেজের জায়গায় যদি তুমি অবজেক্ট রাখো তাহলে কি ইমেজটা তোমার কিন্তু অবজেক্টের জায়গায় তৈরি হবে, বুঝতে পারলে? মানে প্রত্যাবর্তন নীতি ফলো করবে মেনলি। মানে জিনিসটা এইভাবে বোঝাতে চাইছি আমি। সাপোজ ইফ তুমি যদি বলো যে যেখানে অবজেক্ট রয়েছে, মানে যেখানে সাপোজ ইমেজ উৎপন্ন হয়েছে সেখানে তুমি এবার অবজেক্ট রাখলে, তাহলে তোমার ইমেজটা কোথায় উৎপন্ন হবে? তাহলে ইনিশিয়ালি যেখানে অবজেক্ট ছিল সেখানে তোমার ইমেজ উৎপন্ন হবে, বুঝতে পারলে? এটাকে বলে তোমার দুটো পয়েন্টের যুগলবন্দি। মানে তুমি যদি একটা দর্পণ কনসিডার করো, এম প্রাইম, ধরো জিনিসটা এইখানটা তোমার ফোকাস রয়েছে, এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার। সাপোজ ইমাজিন করো তোমার এইখানে একটা অবজেক্ট রয়েছে, দিস ইজ ইউর অবজেক্ট, ওকে। আর ইমেজ উৎপন্ন করলো সাপোজ এইখানটাতে, এটা তোমার ইমেজ উৎপন্ন করলো, কথাটা বুঝবে? মানে তুমি জিনিসটাকে এইভাবে বুঝতে পারো, ধরো এইতে অবজেক্ট, এইখানে ইমেজ উৎপন্ন করলো, হ্যাঁ, এইখানে তোমার ইমেজ উৎপন্ন করলো। এইবার তুমি একটা কাজ করো, এই অবজেক্টটাকে তুমি এবার এইখানে নিয়ে চলে আসো, এটাকে তুমি অবজেক্ট বলো, তাহলে তোমার ইমেজ কোথায় উৎপন্ন হবে? অবভিয়াসলি এখানে উৎপন্ন হবে, কারণ লাইট সবসময় প্রত্যাবর্তন নীতি ফলো করে। যেরকম তোমরা দেখেছিলে ইনফিনিটিতে অবজেক্ট রাখলে পরে ফোকাসে উৎপন্ন হয় ইমেজ, তাহলে ইমেজটাকে অবজেক্টটাকে যদি তুমি ফোকাসে রাখো তাহলে ইমেজ উৎপন্ন হচ্ছে ইনফিনিটিতে। তার মানে কি, মানে এটা প্রত্যাবর্তন নীতি ফলো করছে। তাহলে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টকে তখন বলা হয়ে থাকে কনজুগেট ফকি বা পয়েন্টস। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা ডিসকাস করব নিউটনস ফর্মুলা। নিউটনস ইকুয়েশনও বলতে পারো, ইকুয়েশন TION অর ফর্মুলা, ওকে। জিনিসটা কি দেখো, কিছুই না, সিম্পল। তোমরা সবাই মিররের ফর্মুলা জানো। সো মিররের ফর্মুলা কি বলছে যে 1/v + 1/u = 1/f, রাইট? এইখানে তুমি কি বলতে পারো, vu লসাগু করে দাও, তাহলে এটা তুমি বলতে পারো। এখান থেকে তুমি vu = uf + vf বলতে পারো,
সবগুলোকে বাদিকে নিয়ে চলে আসো, তাহলে ইউ এফ মাইনাস ভি এফ ইকুয়াল টু 0। এইবার একটা কাজ করো, এই বাদিক ডান দিক দুদিকেই তুমি কি করো, এফ স্কোয়ার যোগ করো। ঠিক আছে, তুমি করতেই পারো, এফ প্লাস এদিকে এফ স্কোয়ার নিলে এদিকে তুমি এফ স্কোয়ার নিলে, জাস্ট সিম্পল। এটা আমরা এদিক ওদিক যোগ করলাম। এবার এখান থেকে দেখো তুমি ইউ কমন নিতে পারো, সুতরাং ইউ কমন নিলে পরে ভি মাইনাস এফ থাকছে এখানে। এখানে এফ যদি মাইনাস এফ যদি কমন নাও, ভি মাইনাস এফ থাকবে ইকুয়াল টু এখানে এফ স্কোয়ার হবে। ওকে, তাহলে এখানে দেখো ভি মাইনাস এফ দুজনের মধ্যে রয়েছে, সুতরাং কমন আসবে। ভি মাইনাস এফ, তাহলে এখানে পড়ে থাকবে ইউ মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার, বা এটাকে যদি আমরা একটু সাজিয়ে দেখি, সুতরাং ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার এইখানটায় এই যে ইউ মাইনাস এফ, এটাকে আমি এক্স বলছি, আর এটাকে আমি সাপোজ ওয়াই বলছি, তাহলে এক্স ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এটাই মেনলি নিউটনস ফর্মুলা। সো হোয়ার তুমি এখানে বলবে যে এক্স ইকুয়াল টু ইউ মাইনাস এফ আর ওয়াই ইকুয়াল টু ভি মাইনাস এফ। বুঝতে পারলে? তাহলে এইটাকেই তুমি মেনলি বলবে নিউটনস ফর্মুলা। সো দিস ইজ ইউর নিউটনস ফর্মুলা অর ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটা তুমি দেখেই বুঝতে পারছো কার ইকুয়েশন এটা। এটা তোমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। তুমি যদি এটার গ্রাফ দেখো, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে যদি গ্রাফ ড্র করো তুমি, এটা আচ্ছা এটাকে এরকম এই দিকটা করি, তাহলে বেশি সুবিধা হবে। এই এক, এই এক। ওকে, সাপোজ এইটা তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা একটা হাইপারবোলার ইকুয়েশন। তাহলে এটা কেমন হয়, এইরকম এইরকম। বুঝতে পারলে? তাহলে এই যে ইকুয়েশন, এটা তোমার ইকুয়েশন অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। এইখানে ভালো করে তাকিয়ে দেখো রিলেশনটা, তুমি কি লিখেছো, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এখানে কিন্তু এফ এর মান পজিটিভ হোক বা নেগেটিভ হোক, অলওয়েজ এখানে 1 নম্বর পয়েন্ট, এফ স্কোয়ার অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। যদি এক্স স্কোয়ার যদি সরি এফ স্কোয়ার যদি অলওয়েজ পজিটিভ হয়, তাহলে এক্স আর ওয়াই এর মাল্টিপ্লিকেশনও পজিটিভ হতে হবে। সো এটাও কিন্তু অবশ্যই পজিটিভ হতে হবে। এটা যদি পজিটিভ হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি এক্স আর ওয়াইটাকে পজিটিভ হতে হবে। তাহলে এক্স আর ওয়াই যদি সেম, মানে পজিটিভ নয়, সেম সাইন হতে হবে, সরি। তাহলে এইখানটা তুমি বলবে এক্স অ্যান্ড ওয়াই উইল বি সেম সাইন। তাহলে এক্স আর ওয়াই সেম সাইন হবে। যদি সেম সাইনও যদি হয়, তাহলে তুমি কি বলতে পারো, সেম সাইন মানে কি, তোমার যে ইমেজ এবং অবজেক্ট দুজনেই কিন্তু একই সাইডে থাকবে, মানে মিররের একই সাইডে অবস্থিত থাকবে। তাহলে এখান থেকে কিন্তু এই কনসেপ্টটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট আমরা এটা দেখবো, সেটা ম্যাগনিফিকেশন। এবার ম্যাগনিফিকেশন সাধারণত 2 ধরনের হয়ে থাকে, সো সরি 3 ধরনের ম্যাগনিফিকেশন। এটাকে তুমি সিম্পলি এম দিয়ে লিখতে পারো। সো ম্যাগনিফিকেশন মানে কি, ম্যাগনিফিকেশন মানে ধরো যে কোনো একটা অবজেক্টের রেসপেক্টে ইমেজের সাইজটা কেমন হবে, সেটাই তোমার ম্যাগনিফিকেশন। ঠিক আছে? সো এটাকে তুমি এরকমভাবে বলতে পারো যে এরা রিলেটিভ হাইট অফ ইমেজ, এটাকে তুমি এরকম বলতে পারো। সো রিলেটিভ হাইট of an image with respect to object is called magnification. Okay, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার এই ম্যাগনিফিকেশন সাধারণত 3 ধরনের হয়ে থাকে। এক, তোমার লিনিয়ার ম্যাগনিফিকেশন, লিনিয়ার
বা এটাকে বলা হয়ে থাকে ল্যাটেরাল ম্যাগনিফিকেশন আর ল্যাটেরাল ম্যাগনিফিকেশন, ঠিক আছে। এটাকে আমি এম দিয়ে রিপ্রেজেন্ট করবো। ওহো, এই জায়গাটা নেই, যাই হোক এটাকে আমি এম দিয়ে রিপ্রেজেন্ট করব। সো এর ডেফিনেশনটা কি হয়, সিম্পল। এম বলছে তোমার অবজেক্টের ইমেজ হাইট, মানে হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। ওকে, সুতরাং এটাকেই বলা হয়ে থাকে তোমার বলা হয়ে থাকে ল্যাটেরাল ম্যাগনিফিকেশন। তার মানে কি, তুমি একটু আগে ডেফিনেশন কি বললে, যে অবজেক্টের রেসপেক্টে ইমেজের হাইট তুমি দেখবে, তো যার রেসপেক্টে হয় সে নিচে থাকে, তো সেটাই করেছি আমি এখানটায়। যেরকম এটা যদি তুমি এক্সাম্পল দিয়ে বুঝতে চাও, আচ্ছা এটাকে আমি নিচের দিকে করি, এখানটায় করি। সো আমি যদি এমটাকে দেখতে চাই, দেখো এম ইকুয়াল টু বললাম এইচ আই ডিভাইডেড বাই এইচ ও। এটা তুমি একটা এক্সাম্পল দিয়ে ভাবো, তাহলে এবার একটা তোমার দর্পণ রয়েছে, ওকে, এটা তোমার সাপোজ ফোকাস, এটা তোমার সাপোজ সেন্টার। ধরো এইখানে তুমি তোমার অবজেক্ট রেখেছো পি কিউ, এবং তোমার ইমেজ উৎপন্ন হয়েছে সাপোজ এইখানটাতে, ক্লিয়ার হয়েছে। তাহলে অবজেক্টের হাইট এইটা তোমার, তাহলে এইচ ও, আর ইমেজের হাইট তোমার এটা, সুতরাং এইচ আই। হাইট মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই তোমার হাইট হবে এখানে, ক্লিয়ার হয়েছে। তাই এটা আমরা এখানে লিখেছি যে অবজেক্ট ইমেজের হাইট ডিভাইডেড বাই অবজেক্টের হাইট। তাহলে দেখো এখানে তুমি একটা জিনিস ইজিলি বুঝতে পারছো যে এম এর মানটা যদি লেস দ্যান 1 হয়, তখন কি বলবে তুমি, সেখানে মানে ইমেজের হাইটটা অবজেক্টের থেকে কম, এখান থেকে দেখতেই পাচ্ছ তুমি, তাই না। এটা লেস দ্যান 1 মানে কি, মানে এইচ আই ডিভাইডেড বাই এইচ ও লেস দ্যান 1, সুতরাং এইচ আই লেস দ্যান এইচ ও, এটা তুমি বলবে। সুতরাং এইচ আই লেস দ্যান এইচ ও, এটা মানে কি, এটাই মানে তোমার মানে ইমেজের হাইটটা কম হয়ে গেল, ডিমিনিস্ট হলো এখানটা, তাই তো, সুতরাং ডিমিনিস্ট। সিমিলারলি তুমি যদি বলো এম ইকুয়াল টু 1, তার মানে কি, তার মানে এইচ আই ইকুয়াল টু এইচ ও, তার মানে সেম সাইজ হয়ে গেল, সিমিলারলি তুমি যদি বলো যে এম ইজ গ্রেটার দ্যান 1, তাহলে কি হলো, এইচ আই গ্রেটার দ্যান 1, মানে এটাও গ্রেটার দ্যান 1 হবে, সুতরাং এইচ আই গ্রেটার দ্যান এইচ ও। তাহলে এইটা তোমার দেখো ম্যাগনিফিকেশন হলো, সুতরাং ম্যাগনিফাইড বলতে পারো তুমি, ম্যাগনিফাইড, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে ম্যাগনিফিকেশন ঘটলো। তাহলে এই তিনটে কেস কিন্তু হতে পারে। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারবো যে ইমেজটার হাইট বড়, সমান না ছোট। ওকে, আচ্ছা, এটা যখন পড়ছি এখানেই আমি এই জিনিসটা বলে দিই, কি আমি অবতল দর্পণ বা তোমার উত্তল দর্পণ যদি বলি, তার ক্ষেত্রে কেমন হয়ে থাকে। সো আমি যদি একটা অবতল দর্পণ কনসিডার করি, এরকম এম প্রাইম। সো ধরো এটাকে এখানে বলি, এইটা তোমার ফোকাস, এটা তোমার সি, এইখানে একটা সাপোজ তোমার অবজেক্ট রয়েছে, ওকে, অবজেক্টটা তুমি বলছো পি কিউ। তাহলে কি হবে বলো এবার, যদি এখানে অবজেক্ট থাকে, তুমি দুটো রশ্মি পাঠাতে পারো, একটা তোমার হচ্ছে গিয়ে পুরো সেন্টার দিয়ে পাঠালে পুরো এরকমভাবে চলে গেল, তাহলে মনে হবে যেন অবজেক্ট রশ্মিটা এখান থেকে আসছে, হলো। আরেকটা তুমি সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠালে, তাহলে এইরকম সেন্টার অফ কার্ভেচার এইরকম যেন মনে হবে এইখান থেকে আসছে, ওকে। তাহলে এই গেল, এই আসলো, বুঝতে পারলে। তাহলে ইমাজিন করতে পারি আমরা এইখানে কি একটা ইমেজ ফর্ম করবে, সেটা সাপোজ পি প্রাইম কিউ প্রাইম, তাহলে এইখানে আমাদের ইমেজ উৎপন্ন হলো। হ্যাঁ, ওকে, তাহলে এখানে তুমি দেখো সব কিছুই বলতে পারো, এটাকে কিউ ধরেছি তাই তো, এটাকে একটা কিছু নাম দিয়ে দিই, পি ধরে নিই। আচ্ছা, পি যেহেতু নিয়েছি এখানটায়,
এটাকে আর ধরে নিই তাহলে, একটা মানে রেডিয়াস মানে পয়েন্ট ধরলাম এখানে, এই পোলটাকে আমি আর ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি বলো, এই যে আর সি, সরি আর সি নয়, আর কিউ তোমার কি অবজেক্ট, ইউ বলবে। এবার দেখো অবজেক্টটা কি, মিরর থেকে বাদিকে রয়েছে, সুতরাং মাইনাস ইউ বলে দাও। এবার আর কিউ প্রাইম, ইমেজটা দেখো ডান দিকে রয়েছে, পজিটিভ বলতে পারো তুমি, কারণ এদিকটা তোমার এখন নেগেটিভ হবে, এদিকটা তোমার পজিটিভ হবে। ওকে, পি কিউ এটা উপরের দিক বরাবর হাইট, এটাকে তুমি অবজেক্ট হাইট, এটা ও বলো সিম্পল। আর পি প্রাইম কিউ প্রাইম এটা তোমার ইমেজের হাইট, এটাকে তুমি সিম্পলি আই বলতে পারো। ওকে, এবার আমরা দুটো ত্রিভুজ কনসিডার করবো। দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ দুটো ত্রিভুজ রয়েছে, একটা তোমার পি কিউ আর, এই পি কিউ আর এইটুকুন একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ দেখো তুমি পি প্রাইম কিউ প্রাইম আর, তাহলে দুটো ত্রিভুজ তুমি এখানে পাচ্ছ। সুতরাং একটা তোমার পি কিউ আর একটা তুমি পাচ্ছ, আমি লিখে দিচ্ছি, বলছি আমি পি প্রাইম কিউ প্রাইম আর। দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে তোমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলো, এই কোণটা মানে একান্তর কোণ, বিপরীত কোণ সমান হলো, ঠিক আছে। আর এটা তোমার কমন বাহু, দুজনের মধ্যেই একসাথে যাচ্ছে, তাহলে এই ত্রিভুজটাকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে তুমি কি বলবে, এই বাহু বা এই বাহু, মানে এটাকে তুমি বলতে পারো পি প্রাইম বাই কিউ প্রাইম, পি প্রাইম পি কিউ প্রাইম ডিভাইডেড বাই পি বাই কিউ, ইকুয়াল টু তুমি বলতে পারো যে এইটা আর কিউ প্রাইম ডিভাইডেড বাই আর কিউ, এটা তুমি বলতে পারো, ঠিক। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো, তাহলে পি প্রাইম কিউ প্রাইম মানে কত, আই, সুতরাং আই, আর পি কিউ মানে কত, ও অবজেক্ট হাইট, আর কিউ প্রাইম মানে তোমার ভি, এটা মানে তোমার ইউ, তাহলে আই বাই ও মানে কত পাচ্ছ তুমি, ভি বাই ইউ পাচ্ছ, ওখানে আর কিউ মানে কিন্তু মাইনাস ইউ। ওকে, তাহলে এখানে তুমি বলতেই পারবে যে আই বাই ও সেটা মানে তো বাবা এম, তাহলে এম মানে কত পাচ্ছ তুমি, মাইনাস এইটা ইউ বাই ভি। তাহলে সিম্পলি তুমি মাইনাস ইউ বাই ভি মানে ইউ বাই ভি ক্যালকুলেট করো, তাহলে তুমি কিন্তু ম্যাগনিফিকেশন বলতে পারবে। বুঝতে পারলে? এইবার খুবই ইম্পর্টেন্ট নোট যেটা জানা দরকার তোমাদের, সেটা কি, এই যে এখানটায় এম এর মান তুমি যদি নেগেটিভ দেখো তাহলে তুমি চোখ বুজে বলে দেবে সেটা রিয়েল ইমেজ। এম এর মান যদি তুমি পজিটিভ দেখো তাহলে সেটা হবে তোমার ভার্চুয়াল ইমেজ। তুমি এটা এখনই বুঝতে পারবে। ধরো এম মানে কি বলছো তুমি, ধরো ইমেজের হাইট ডিভাইডেড বাই অবজেক্টের হাইট, ঠিক আছে। সাপোজ তুমি বললে যে অবজেক্টের হাইট এইচ ও ইকুয়াল টু নেগেটিভ, বা ইমেজের হাইট নেগেটিভ, যখন একটা তুমি বললে, যদি নেগেটিভ হয় মানে অবজেক্ট ইমেজটাই বলি, তাহলে ইমেজটা যদি ধরো নেগেটিভ হয়, তাহলে তুমি কি বলবে, এবং এমটাও সাপোজ নেগেটিভ, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, যদি প্লাস হয়ে, এটাকে অবজেক্টই ধরেই করি তাহলে সুবিধা হবে। তাহলে ইমেজের হাইট কত হবে দেখো, ইমেজের হাইট তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে ইমেজের হাইট যদি পজিটিভ হয় তার মানে কি, ভালো করে বোঝো, পজিটিভ মানে উপরের দিকে হবে, মানে ইরেক্ট করবে, সমশীর্ষ হবে। যদি ইরেক্ট কখন সম্ভব হয়, যখন ইমেজটা ভার্চুয়াল হয়। এটার অর্থই কি বোঝাচ্ছে, ভার্চুয়াল ইমেজ। তাই নয় কি? তাহলে এটা কখন হচ্ছে দেখো, এমটা কিন্তু মানে পজিটিভ হয়ে গেল না, আলটিমেট। এমটা কিন্তু আলটিমেট এখানে পজিটিভ হয়ে গেল। এক সেকেন্ড, যদি ইরেক্ট হয় পজিটিভ হচ্ছে, হ্যাঁ, তাহলে ভার্চুয়াল ইমেজ উৎপন্ন করলো, এটা বুঝতে পারলে? তো এরকমভাবে তুমি বলতে পারো। সো এম এর মান তুমি দেখে বলতে পারবে, এমটা পজিটিভ নেগেটিভ দেখে তুমি তার হাইট উপরের দিক হবে না নেগেটিভ নিচের দিক হবে সেটা তুমি বলতে পারবে, ছোটো বড়ো সেটা তুমি বলতে পারবে, ঠিক আছে। সো এম এর ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট। সাপোজ তোমাকে বললাম এম এর ভ্যালু 0.5, তার মানে কি লেস দ্যান 1,
তাহলে তুমি এখানে বলবে যে ইমেজ মানে এটা ডিমিনিস্ট হয়েছে, এখানে সিম্পল কথা ডিমিনিস্ট। যদি তুমি দেখো m ইকুয়াল টু 2, তাহলে তুমি এখানে বলবে ম্যাগনিফাইড হয়েছে, ম্যাগনিফাইড, তাই না? কারণ গ্রেটার দ্যান 2 মানে 1 রয়েছে। ওকে, সো এখানে তুমি যদি নেগেটিভ দেখো, ডিমিনিস্ট প্লাস নেগেটিভ, নেগেটিভ হলে পরে তোমার রিয়েল ইমেজ হবে, তাহলে এখানে রিয়েল ইমেজ উৎপন্ন করেছে এটা। আর এটা যদি তোমার পজিটিভ আসে তোমার ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করে যদি পজিটিভ আসে, তাহলে তুমি বলবে সেটা কি ভার্চুয়াল ইমেজ উৎপন্ন করেছে। বুঝতে পারলে? এগুলো প্রবলেম করতে করতে তুমি বুঝে যাবে। আচ্ছা, তো এই নোটগুলো করে রেখে দাও। নেক্সট আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার লঙ্গিটিউডিনাল লঙ্গিটিউডিনাল কি বলে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন, আরেকটা হয় এরিয়াল ম্যাগনিফিকেশন। ওকে, এইটাকে সাপোজ আমি এম প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা তোমার থিকনেস হবে, ঠিক আছে? থিকনেস অফ ইমেজ ডিভাইডেড বাই থিকনেস অফ অবজেক্ট। মানে কিছুই না, ধরো তোমার এরকম দর্পণ রয়েছে, এইখানে তোমার অবজেক্টটা রয়েছে, তাহলে অবজেক্টের থিকনেস কতখানি? এইটুকুনি অবজেক্টের থিকনেসটা, তাহলে টিও। এখানে তোমার সাপোজ ইমেজটা উৎপন্ন করেছে, তাহলে ইমেজটার থিকনেস কতখানি? এইটুকুনি, সুতরাং টিআই। সো এদের যে রেশিও সেটাকে বলে থাকি আমরা লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন। ক্লিয়ার হয়েছে? ওকে, এইবার দেখো তোমাকে আরেকটা জিনিস বলা, সেটা কি এরিয়াল ম্যাগনিফিকেশন। এরিয়াল ম্যাগনিফিকেশনটা কি সেটাও দেখে নাও। এখানে আমি একটা ডেরিভেশন করে দেখাবো, এটা আমি আসছি 3 নম্বর, এরিয়াল ম্যাগনিফিকেশন। এরিয়াল ম্যাগনিফিকেশন, এরিয়াল মানে কি? এরিয়া দেখতে হবে, তাই না? সিম্পল ভাষায় সেরকম তুমি এরিয়া দেখবে। এটা কি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এরিয়াল ম্যাগনিফিকেশনে তুমি কি দেখবে? এরিয়া দেখবে, মানে এরিয়া অফ ইমেজ, এরিয়া অফ অবজেক্ট। মানে যেরকম ধরো এই একটা তুমি অবজেক্ট নিলে, স্কোয়ার হোক তোমার ইয়ে হোক, তার এরিয়াটা কী হবে? এদিকে একটা লেন্থ থাকবে, এদিকে একটা বেথ থাকবে। তাহলে তুমি যদি অবজেক্টের ক্ষেত্রে দেখো এল ইন্টু বি বলবে, ইমেজের ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে সাপোজ এল প্রাইম বি প্রাইম বলবে। তাহলে এইভাবে তুমি সেটা ক্যালকুলেট করতে পারো। যেরকম ধরো একটা লিনিয়ার, মানে তুমি সিম্পল ভাষায় তুমি কী বলবে যে এটা তোমার কি লিনিয়ার ম্যাগনিফিকেশন। তো লিনিয়ার ম্যাগনিফিকেশন মানে তুমি কি জানো যে আই বাই ও, বা জাস্ট হাইট বাই ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট, তাই তো? তাহলে ইনিশিয়ালি তুমি কি দেখবে যে লেন্থটা কতখানি ম্যাগনিফিকেশন হয়েছে, তাহলে এল প্রাইম তুমি এখান থেকে বের করতে পারবে, সুতরাং এম ইন্টু এল বলবে। আর বি প্রাইমে তুমি এখান থেকে বের করতে পারবে, এম ইন্টু বি বলবে, কারণ এটা তোমার ম্যাগনিফিকেশন ফ্যাক্টর এটা, ঠিক আছে? তাহলে এত যে তুমি মাল্টিপ্লিকেশন করে দিলে পরে তোমার কি যে ইমেজটা হবে, এটা কি প্রাইমটা তোমার ইমেজের, আর জাস্ট নর্মালটা তোমার এটা অবজেক্টের। দেখো এখানে লিখে দিয়েছি আমি। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি এ আই তুমি ক্যালকুলেট করতে পারো, এল প্রাইম ইন্টু বি প্রাইম। তাহলে এল প্রাইম কত বাবা? এল প্রাইম মানে তুমি পেয়েছো এম ইন্টু এল, আর বি প্রাইম মানে তুমি পেয়েছো এম ইন্টু বি। সুতরাং তুমি কি দেখতে পাচ্ছ এখানে এ আই ইকুয়াল টু এম স্কোয়ার এল ইন্টু বি। এল ইন্টু বি মানে কত আবার? এম স্কোয়ার, এটা মানে আবার এ ও। তাহলে তুমি যদি রেশিও নিয়ে নাও, তাহলে এ আই বাই এ ও দ্যাট ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। তার মানে এটা মানে কত তোমার এম ডবল প্রাইম ইকুয়াল টু এম স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ যে এরিয়াল ম্যাগনিফিকেশন তার সাথে লিনিয়ার ম্যাগনিফিকেশনের কী রিলেশন। সুতরাং এম স্কোয়ার হলেই পরেই হয়ে যাবে। ওকে, এবার যেটা করি সেটা হচ্ছে তোমার এটা করে দিই, তাহলে হয়ে যাবে। এই লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশনের সাথে তোমার ইসের সম্পর্ক কী, ঠিক আছে? লিনিয়ার ম্যাগনিফিকেশনের সম্পর্ক কী, একদম সিম্পল। এখানে তুমি একটা কাজ করো, এর ক্ষেত্রে যে ম্যাগনিফিকেশনটা হয় সেটাকে এম প্রাইম বলছে, তো এম প্রাইম ইকুয়াল টু টি থিকনেস। তার মানে কি অবজেক্টের ডিফারেন্স, সরি ইমেজের ডিফারেন্স বাই ইসের ডিফারেন্স হবে। সো সেটাকে বলছি আমি ডেল্টা ভি বলি ডিভাইডেড বাই ডেল্টা ইউ বলি। এটাকে নিয়ার ইকুয়ালস টু ডি ভি বাই ডি ইউ বলতে পারি।
মানে ডেল্টা ভি মানে তোমার সাপোজ V1 মাইনাস V2, আর ডেল্টা ইউ মানে সাপোজ U1 মাইনাস U2। ক্লিয়ার হয়েছে? মানে দুটো পয়েন্ট না, একটা পয়েন্ট একটা পয়েন্ট। তাহলে এটাকে যেরকম থাকে এটা অবজেক্টের ক্ষেত্রে, এটা তাহলে অবজেক্টের ক্ষেত্রে এটাকে সাপোজ আমি বলছি U1, আর এই পয়েন্টটাকে সাপোজ আমি বলছি, বা এটাকে U2 করে দাও আমার, তাহলে কনভেনশনটা ঠিক হয়ে যাবে। তাহলে এইটুকুনিকে সাপোজ আমি বলছি U1, তাহলে এই পুরোটুকুনি কতখানি? সিম্পল জিনিস, তাহলে এইটুকুনি কত হবে বাবা? U1 মাইনাস U2 হবে। সিমিলারলি এইটুকুনি কতখানি হবে? এটা প্রথমে পয়েন্টে তোমার সাপোজ V2, তাহলে তোমার V1, তাহলে এইটুকুনি কত হবে? সুতরাং V1 মাইনাস V2, তাহলে এটাকে তুমি সিম্পলি বলতে পারো ডেল্টা ভি, আর এটাকে তুমি সিম্পলি বলতে পারো ডেল্টা ইউ। ক্লিয়ার হয়েছে? এবার তুমি মিররের ফর্মুলা জানো, সুতরাং 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে তুমি dv/du বের করতে পারো, এটা ক্যালকুলেশন করতে পারো তোমরা। সুতরাং তুমি যদি ডেরিভেটিভ নিয়ে নাও তাহলেই হয়ে যাবে এখানে। তাহলে ডেরিভেটিভ নিলে কি মাইনাস 1/v² dv/du হবে। তোমরা তো ডেরিভেটিভ জানো বাবা, হ্যাঁ। সো এখানে একটা মাইনাস লিখবো আমি, ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ, সুতরাং -1/u², du/du, সুতরাং 1 হবে, সুতরাং এটা 0। তাহলে এইটুকুনির মান কত? এম প্রাইম, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে dv/du ইকুয়াল টু আসবে -v²/u²। ওকে, এটা মানে তোমার m², আর এটা মানে তোমার m হবে। সুতরাং এটা মানে তোমার m প্রাইম মাইনাস m²। তাহলে কি ফর্মুলা আসছে? m প্রাইম ইকুয়াল টু মাইনাস m²। তাহলে আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই হচ্ছে কি ম্যাগনিফিকেশনের ফর্মুলা। এবার দুটো প্রবলেম দেখে নেওয়া যাক। দেখো বলছে একটি উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কতখানি বলছে? 1/n গুণ। তার প্রতিবিম্বর মানে যে এটা ম্যাগনিফিকেশন, তার ফর্মুলা কি জানি আমরা? v/u, এখানে একটা মাইনাস সাইন থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ফর্মুলা আমরা জানি। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? এখান থেকে তুমি আচ্ছা, এখানে আমি জাস্ট সিম্পল ম্যাগনিটিউডটাই কনসিডার করি। তাহলে এখান থেকে আমি বলতেই পারি যে ইউ ইকুয়াল টু এন ইন্টু ভি, বা যে কোনো একটা টার্মসে তুমি রাখো, বা ভি ইকুয়াল টু n/u, u/n, এই টার্মসে রাখো। এবার আমরা মিররের ফর্মুলা জানি, সেটা কি বলে? 1/v বা 1/u প্লাস 1/f। তাহলে ভি এর জায়গায় মানটা পুট করে দেওয়া যাক। তাহলে ভি মানে কত? u/n, সুতরাং ইউ থাকলো এখানে, n চলে আসলো, 1/u ইকুয়াল টু 1/f। দেখো এটা কিন্তু উত্তল দর্পণ বলেছে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে কনভেনশন কি বলে? যে উত্তল দর্পণ তুমি যদি দেখো, অবজেক্টটা কিন্তু অলওয়েজ মিররের বাঁ দিকে থাকে, সুতরাং রশ্মির বিপরীত দিকে মেজার করে তুমি, সুতরাং নেগেটিভ হবে, তো এটা নেগেটিভ তুমি দেবে এখানে, হ্যাঁ। বাট ইমেজটা কিন্তু সবসময় ডান দিকে থাকছে, তাহলে কোনো অসুবিধা নেই, পজিটিভই থাকবে এটা। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে n/u মাইনাস 1/u ইকুয়াল টু 1/f হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ ইউ n-1 ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ইউ ইকুয়াল টু n-1 ইন্টু এফ, এই জিনিসটা বলতে পারো এখান থেকে। আবার এফ মানে কত? এফ মানে r/2, সুতরাং ইউ ইকুয়াল টু n-1 r/2। তাহলে অবজেক্টের যে ডিস্টেন্স এটা কতখানি হবে? n-1 ইন্টু r/2, এটা তোমার আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 5 সেন্টিমিটার দীর্ঘ একটি অবজেক্ট রাখা হলো। তাহলে এটা তোমার ইউ বলে দিয়েছে, এটা তোমার ও বলে দিয়েছে, দর্পণের ফোকাস দূরত্ব এফ বলে দিয়েছে, প্রতিবিম্বের অবস্থান মানে ইমেজের অবস্থান মানে ভিটা ক্যালকুলেট করতে হবে, প্রকৃতি মানে কেমন হবে, এবং দৈর্ঘ্য মানে তোমার আইটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এই দুটো জিনিস আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে, একদম সিম্পল, কিছুই না। তাহলে কি বলেছে একবার লিখে ভালো শুট করে। তোমাকে যেহেতু উত্তল দর্পণ বলেছে, তাহলে ইউ ইকুয়াল তুমি বলবে, ইউ ইকুয়াল টু বলবে কত? মাইনাস কত বলেছিল? 10 সেন্টিমিটার, তাই না? 10 সেন্টিমিটার, তাহলে বলে নিলে তোমার অবজেক্ট
হাইট তোমাকে বলেছে 5 সেন্টিমিটার, পজিটিভ উপরের দিকে থাকছে, সুতরাং পজিটিভ ধরবো আমি। ফোকাসটা দেখো উত্তল দর্পণের থেকে ডান দিকে থাকে, সুতরাং পজিটিভ ধরবো। সুতরাং ফোকাস কত বলেছে রে বাবা? 20 সেন্টিমিটার বলেছে। ঠিক আছে, তাহলে দর্পণের সূত্র কি বলছে? দর্পণের সূত্র বলছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f হলো। তাহলে সেই নীতি অনুসারে যদি আমি এখানে 1/v ইকুয়াল টু লিখি, সুতরাং 1/f মাইনাস 1/u লিখব। এবার 1/f, এফ এর মান কত? 20 মাইনাস ইউ কত? মাইনাস 10, 10 মানে প্লাস হয়ে যাবে এখানটায়, সুতরাং 1/v ইকুয়াল টু 1/20 প্লাস 1/10। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমি, এ তো সিম্পল ব্যাপার, এখানে 20 1 প্লাস 2 মানে 3 থাকবে, 3/20 মানে সিম্পল ভি ইকুয়াল টু বলতে পারি আমি 20/3 সেন্টিমিটার, এবং পজিটিভ। এটাই স্বাভাবিক যে ইমেজটা তোমার দর্পণের মানে যেদিকে রশ্মি আছে সেদিকে ইমেজটা উৎপন্ন হচ্ছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে 6.67 সেন্টিমিটার এরকম একটা ভ্যালু দিচ্ছে। তাহলে এটা তোমার কি হচ্ছে? একটা আনসার হয়ে গেল। ইমেজের ডিস্টেন্স, কোথায় ইমেজটা উৎপন্ন হলো, কত দূরত্ব ইমেজটা উৎপন্ন হলো, সেটা তুমি পেয়ে গেলে। ওকে, এবং এটা কি পজিটিভ সাইন, সুতরাং পজিটিভ সাইনটা রিপ্রেজেন্ট করছে দর্পণটা পেছনে উৎপন্ন হয়েছে। ভালো কথা। তাহলে অসৎ প্রতিবিম্ব হবে এটা, মানে এটাকে পর্দায় ফেলা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু তোমার পর্দায় ফেলা যাবে না, ভার্চুয়াল হবে, এটা ভার্চুয়াল ইমেজ। ওকে, আচ্ছা, এবার আমি দেখতে চাইছি যে ইয়েটা কত হবে, প্রকৃতি দৈর্ঘ্য, হ্যাঁ, মানে আইটা কত হবে। ঠিক আছে, আইটা বের করা যাক। তো আমরা কি জানি? এম ইকুয়াল টু বলছে I/O, রাইট? তাহলে আবার এম মানে কত? এম মানে আমরা জানি V/U, ক্যালকুলেট করলাম আমরা একটু আগেই, সুতরাং V/U জানি আমরা। তাহলে এখান থেকে তুমি এম ইকুয়াল টু বলতে পারো যে মাইনাস V/U। সো ভি এর মান কত বাবা? ভি এর মান পেলে 20/3, আর ইউ এর মান কত পেলে তুমি? 10 পেলে, এবং সেটা -10। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তুমি, কত আসছে? সুতরাং মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এম ইকুয়াল টু 2/3 থাকছে, তাই না? 2/3 থাকছে। তাহলে এমটা দেখো এখানে পজিটিভ আসছে, তাহলে এমটা যদি পজিটিভ হয় তার মানে কি বলবো তুমি? প্রতিবিম্বটা ইরেক্ট হবে। ঠিক আছে, তার মানে ইরেক্ট হবে, সমশীর্ষ হবে, ইরেক্ট হবে। হ্যাঁ, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে তুমি এখানে পুট করে দাও, সুতরাং 2/3 ইকুয়াল টু I/O, সুতরাং I ইকুয়াল টু 2/3 ইন্টু ওটা কত, মানে অবজেক্ট হাইটটা কত বাবা? 5 সেন্টিমিটার, সুতরাং 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও আই। তাহলে আইটা দেখো এখানে পজিটিভ এসছে, তার মানে কত? 3.33 এরকম একটা আনসার আসছে। তাহলে আইটা দেখো এখানে পজিটিভ এসছে, তাহলে পজিটিভ থেকে তুমি কী বলতে পারো? যে ইমেজটা উৎপন্ন হবে সেটা ইমেজটা কিন্তু ভার্চুয়াল ইমেজ হবে, ভার্চুয়াল ইমেজ হবে। বুঝতে পারলে? যেটা আমরা জানি আর যেটা সেটাই কিন্তু আসছে আমাদের। তাহলে এই ছিল আমাদের পুরো রিফ্লেকশন চ্যাপ্টার, যা ছিল সমস্ত হয়ে গেল, এবং প্রবলেমও করে দেখালাম কেমনভাবে প্রবলেম ডিল করতে। আরও অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আমি আসবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ইন্টারেস্টিং জিনিস নিয়ে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।